নমস্কার, আমি তপজা। মাধ্যম সাক্ষাৎকারের আরো একটি ফ্রেশ এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত। আর আজকের এপিসোডে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দাপুটে বিজেপি নেতা সজল ঘোষ। সজলদার স্বাগত মাধ্যমে। আচ্ছা, সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা, তার একটা বক্তব্য বেশ তোলপাড় ফেলেছে আর কি, যেখানে নামাজ পড়া হবে সেটাই নাকি ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। যিনি আবার ওয়াকফ বিলের জন্য তৈরি সংসদীয় কমিটির একজন অন্যতম সদস্য। কি বলবেন এই বিষয়টা নিয়ে? সদস্য হিসেবে যেখানে ওনার আলোচনা করার কথা সেখানে উনি বোতল টোতল ভাঙেন, গ্লাস ফ্লাস ভাঙেন, হাত পাত কাটেন। আর সেদিন যেটা বলেছেন সেটা সম্পূর্ণ অসাংবিধানিক, হ্যাঁ, এবং একজন দায়িত্ব জ্ঞানহীন মানুষের মতন কথা বলেছেন, একজন দায়িত্বপূর্ণ সাংসদের মতন কথা বলেননি। হ্যাঁ, ওনার কথা শুনে লোকে ওকে হয় মাতাল বলবে নয় পাগল বলবে, এছাড়া আর কিছু বলার নেই। দেখুন, এরা প্রত্যেকে হিন্দু বিরোধী, সেটা ঠিক আছে, বাট হিন্দু বিরোধী তার মানে এইও জায়গায় পৌঁছে গেছে এরা যে যেখানে খুশি নামাজ পড়বে, মানে আপনার বাড়ির ছাদে গিয়ে নামাজ পড়বে, বাড়িটা আপনার আর থাকবে না। হ্যাঁ, আপনি কাউকে পাড়ার আপনার উঠোনটা নামাজ পড়তে দিলেন, 4 দিন নামাজ পড়লে এটা ওয়াকফ প্রপার্টি হয়ে যাবে। আসল এই হচ্ছে এদের মানসিকতা। আর এই দেশের সংবিধানটাও ঠিক এরম ভাবে নয়, তাও অনেকটা এরম ভাবে বানানো হয়েছে যে ওয়াকফের লোকেরা যেটাকে বলবে এটা তাদের সম্পত্তি, সেই সম্পত্তিটা তাদেরই হয়ে যাবে। আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে আপনাকে যেতে হবে ওয়াকফ ট্রাইব্যুনালে। যে ওয়াকফ ট্রাইব্যুনালের জাজ থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে, পিপি থেকে শুরু করে সবাই আপনার ধর্মের লোক হবে না, একটি বিশেষ ধর্মের লোক হবে। ফলে সেখান থেকে আপনার বিচার পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। হ্যাঁ, এটা আমাদের ভারতবর্ষের আইন। আর এখন তৃণমূলের আইন হচ্ছে, ধরুন রেড রোডে নামাজ পড়ে, তার মানে রেড রোডটা ওদের। ইতিমধ্যেই যদিও ওরা মোহনবাগান ক্লাব চেয়েছে, মনুমেন্ট চেয়েছে, ভিক্টোরিয়া চেয়েছে, ময়দান চেয়েছে, কালীঘাটের মন্দির চেয়েছে, এখন উল্টো দিকের মন্দিরটাও কালীঘাটের যেটা আছে রাস্তার ওপারে সেটাও চাইতে পারে ওরা। এটা যেটা যে বিশ্বে বীজ গাছটা উনি পুঁতছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পুঁতছেন, সেই বীজ বৃক্ষের ফল ওনার নাতনিকে খেতে হবে, উনি তখন ছবিতে থাকবেন। ওয়াকফ বিল পাশ করানো নিয়ে এত সমস্যা কেন রাজ্য সরকারের, কি মনে হয়? কোনো সমস্যাই নেই, কোনো সমস্যাই নেই, যদি করে না একটা মানে এক লাইন দিয়ে মুসলিম ভোট তারা পেতেন। এই জন্য বাংলাদেশে হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেটা নিয়েও বলতে সমস্যা একই। মুসলিম অ্যাপিসমেন্ট, মুসলিম ভোট কনসলিডেশন, যদিও টোটালি কনসলিডেটেড, তাও যতটা যেন কোনোভাবে ছিটকে না যায়, কোনোভাবে একটু এদিক ওদিক না যায়, একটা শব্দও যাতে মিস করে না যান, সেই জন্য খুব দায়িত্ব নিয়ে তারা এই কাজগুলো করেন। তো বাংলাদেশে হিন্দুরা এখন চরম নির্যাতিত, যে আপনি কথাটা বললেন, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে ওপার বাংলায় কেউ সমস্যায় পড়লে তার দরজা খোলা আছে। হ্যাঁ, ভুল ব্যাখ্যা করছেন, ভুল ব্যাখ্যা হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন তখন ওখানে আওয়ামী লীগের সরকার ছিল, আর তখন ওখানে ছাত্ররা আন্দোলন করছিল, তখন এখানকার এসে ভাই ওই সেই আন্দোলন, বিচ্ছিন্নতাকামী আন্দোলন, বিধ্বংসী আন্দোলনকে তারা এখানে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে সমর্থন করছিল। তখন ওখান থেকে আক্রান্ত, নির্যাতিত হয়ে বিএনপির লোকেদের পালিয়ে আসার সম্ভাবনা ছিল, সেটাকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রী বলেছিলেন। তখন আওয়ামী লীগের লোকেরা, যারা তুলনামূলক দেশটাকে ধর্মনিরপেক্ষ রাখার পক্ষে, যারা হিন্দু বিদ্বেষের বিপক্ষে, মানে তারা অন্তত ক্ষমতায় ছিল, তারা তখন দেশ ছাড়া ছিল না। তো বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের যে অবস্থা, তা সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পার্লামেন্টে একটি ভার্ডিক্ট দিয়েছেন যে ইউএন থেকে সেখানে সেনা আনা হোক। কি বলবেন এই বিষয়টা? মুখ্যমন্ত্রী পার্লামেন্টে না, বিধানসভা থেকে বলেছেন। বিধানসভা থেকে ভুল হলো। হ্যাঁ, এমন কথা বলেছেন যেটা সম্ভব নয়, এমন কথা বলেছেন যেটা সম্ভব নয়। উনি আসলে এসব উনি কিছু বোঝেন না। বিধানসভা, লোকসভা অনেকবার গেছেন, কিন্তু সেখানকার ডেকোরাম লালু প্রসাদ যাদবের থেকেও কম বোঝেন, খারাপ বোঝেন, সিস্টেম খারাপ বোঝেন। একটা লোক বেশি লেখাপড়া না জানলে, অথচ নিজেকে অনেক জ্ঞানী ভাবলে যা যা হয় তাই তাই হয়েছে ওনার জন্য। ইউএন থেকে শান্তি সেনা নিয়ে আসুক, এসব ন্যাকামির কথা, এসব ন্যাকামির কথা।
যদি শান্তি সেনা ইউএন থেকে আনতে হয় তাহলে বলবো কিছু 2-4টে ট্রুপ যেন পশ্চিমবঙ্গেও পাঠানো হয়, কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে খুব একটা খারাপ অবস্থান, মানে খুব একটা তফাৎ নেই। পশ্চিমবঙ্গের বহু জেলা বাংলাদেশের থেকে বেশি উপদ্রুত। দেখুন, কখনো কোনোটা খবর কাশ্মীরে যদি একটি লোক গুলি খেয়ে মরে তাহলে সেটা হচ্ছে একটা আন্তর্জাতিক খবর। হ্যাঁ, কিন্তু পশ্চিমবঙ্গে রোজ 4টে করে লোক মারা যাচ্ছে তৃণমূলের হাতে, সেটা খবর নয়, সেটা আপনার একটা লোকাল নিউজ এই অবধি। এটা হচ্ছে সময়টা এমন হচ্ছে যে এই মুহূর্তে যে ঘটনাগুলো ওখানে ঘটছে সেটা ওখানে খবর হচ্ছে, আর পশ্চিমবঙ্গে যেটা ঘটছে সেটা খবর হচ্ছে না। পশ্চিমবঙ্গের জেলাগুলোর অবস্থা বাংলাদেশের থেকে কোনো অংশে ভালো নয়। দাদা, ধর্ম পালন তো একটা মৌলিক অধিকার, আপনি মানেন তো এটা? নিশ্চয়ই মানি। এ রাজ্যে সেটা বারবার বিঘ্নিত হচ্ছে। দুর্গাপুজো বা কালীপুজোয় কি হয়েছে সেটা তো জানেন। এবার শুধু আপনি জানেন আর আমি জানি, আর কিছু মানুষ জেনে ঘুমোয়। কিছু রাজনৈতিক দল তাদের প্র্যাকটিক্যালি এই ভাষাটা ছাড়া বা শব্দ বেরোয় না, তারা ন্যাকাচণ্ডী। তাদের আপনি ভেবে দেখুন তারা কিরম ধরনের থাকেন। তারা গরু খেয়ে ধর্মনিরপেক্ষতা দেখান, ধর্মনিরপেক্ষতা দেখাতে গেলে একজন ব্রাহ্মণের ছেলে, একজন মুসলমান বিশ্বাসী মানুষ, তারা গরুকে ধর্মনিরপেক্ষতা দেখালেন। ধর্মনিরপেক্ষতা দেখাতে গেলে হয় সবাইকে মিলে গরু শুয়োর মেখে খেতে হবে, আর নয়তো ব্রাহ্মণ গরু খাবে, সঙ্গে যিনি ইসলামে বিশ্বাসী তিনি শুয়োর খাবেন, তবে তো ধর্মনিরপেক্ষতা। গরু খেয়ে ধর্মনিরপেক্ষতা হয় না। এদের প্যালেস্টাইনে কোনো ঘটনা ঘটলে এদের বুকে ভীষণ ব্যথা হয়, বুক ফেটে যায় এদের। কিউবায় কোনো ঘটনা ঘটলে এরা রাস্তা অচল করে দেয়। কিন্তু পাশের রাজ্য বাংলাদেশ, ওদের প্রবাদ প্রতিম নেতা জ্যোতিবাবুর জন্মভূমি যেখানে, হ্যাঁ, সেখানে জ্যোতিবাবুর আত্মীয়রা নির্যাতিত হলে, লাঞ্ছিত হলে তাদের বাড়ির মেয়েদের তুলে নিয়ে গেলে তখন এদের কোনো মুখে রা থাকে না। এরা প্যালেস্টাইনে হলে খুব ব্যথা পায়, এরা বাংলাদেশে হলে কিচ্ছু মনে করে না, মনে করে এটা স্বাভাবিক ঘটনা। তখন বলবে মৌলবাদী। কেন ভাই মৌলবাদী বলবেন কেন? মৌলবাদ তো সব ধর্মে আছে। আপনি বলুন মুসলিম মৌলবাদ, আপনি বলুন মুসলিম সন্ত্রাসবাদ। আচ্ছা, এই যে রাজ্যে, এই যে জেলাতে এই মন্দির ভাঙচুরের ঘটনা সম্প্রতি হয়েছে, হনুমান মন্দির ভাঙচুর, কোন জেলায় হয়নি? কলকাতাতেও কালী পুজোয় আপনারা দেখেছেন রাজাবাজারে হামলা হয়েছে, গার্ডেন রিচে আপনি দেখেছেন দুর্গাপুজোর সময় ঘটনা ঘটেছে। কোন জেলায় হয়নি এই রাজ্যে? সেখানে তো আবার বাঘ ঘুরে বেড়ায়, যেখানে হনুমান মন্দির ভাঙচুর হয়েছে। সেখানে বাঘ মানে বীরভূমের বাঘ। এগুলো সব পেপার টাইগার। এদেরকে বাঘ বলে, যে কটা বাঘ ভারতবর্ষে আছে তাদেরকে আর লজ্জা দেবেন না। হ্যাঁ, ও এখন বাগরোল হয়ে গেছে। এর থেকে ঘুরে এসে না, তিহার জেল থেকে ঘুরে আসার পর বাঘ আর আগের মতন নেই, এখন বাগরোল হয়ে গেছে। এরা যে বিরোধী দল যখন কোনো সভা করতে যায় তখন কোনো পারমিশন পায় না, অথচ জালিয়াতি উলেমাই হিন্দ ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে সভা করলো। কদিন আগে আমি তো দেখছিলাম, কদিন আগে সিদ্দিকুল্লাহ সভা করেছেন। হ্যাঁ, ওদের কি নাম অত আমি মনেও রাখতে পারি না, উচ্চারণও করতে পারি না। হ্যাঁ, আমি ওটা পশ্চিমবঙ্গ না ওটা বাংলাদেশ বোঝা মুশকিল। আরে ভাই, আগেও তো মুসলমান ছিলেন এ রাজ্যে, কখনো তো এই সমস্যাগুলো ক্রিয়েট হয়নি, কখনো তো এই সমস্যা হয়নি। এই কিছু নেতা যাদেরকে তৃণমূল তোল্লা দিচ্ছে, তারা দাঁড়িয়ে, একজন বিধায়ক, একজন আপনার মন্ত্রী, তিনি দাঁড়িয়ে চিৎকার করে সাম্প্রদায়িক প্ররোচনা দিচ্ছেন, আর এই রাজ্যে সরকার মুখ বুজে পড়ে আছে। এই রাজ্যে সরকার মুখ্যমন্ত্রীকে, মানে এই রাজ্যে তৃণমূল দল মুখ্যমন্ত্রীর থেকে পুলিশ দপ্তর কেড়ে নিতে হলে কাউকে শোকজ করে, আর সেই ব্যক্তি একজন বিধায়ক, সে যখন 30% মুসলমান হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলে, তখন মুখ মিচকে হাসে। এই হচ্ছে আমাদের রাজ্য। বাংলাদেশ প্রসঙ্গ যখন একটু আগে উঠলো, তাহলে এই প্রশ্নটা করাই যায় যে বাংলাদেশে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো,
এবং এই রাজ্যেও একজন সাধু ভগবত পাঠ করানোর অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই রাজ্যটাও কি বাংলাদেশ? একই, এই তো এতক্ষণ তো সেটাই বুঝাচ্ছিলাম, আপনি এতটা দেরিতে বুঝেছেন যে এই রাজ্য আর বাংলাদেশের মধ্যে কোনো তফাৎ নেই। ওটা এখন ইন্টারন্যাশনাল নিউজ, এটা লোকাল ইস্যু, এছাড়া আর কোনো ব্যাপার না। ঘটনাটা একই রকম। গত কদিন আগে বেলডাঙ্গায় কি ঘটেছে? প্রতিবার এই রামনবমীকে কেন্দ্র করে হাওড়া জেলায় কি ঘটনা ঘটে, মালদায় গত কয়েকদিন আগে কি ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদে তো ওই পিএফআই এর মুক্তাঞ্চল, এগুলো তো আমরা সবাই জানি। একজন এমএলএ নয়তো বলার সাহস পায় যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এখনো ও দেশে যারা আছে, রাজাকার বা অন্য যারা আছে, তারা কথা বলেনি। আমার দেশের একজন মাননীয় বিধায়ক কথা বলেছে। আচ্ছা, সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে পঙ্কজ দত্ত প্রয়াত হয়েছেন। দাপুটে একজন পুলিশ অফিসার, তিনি প্রয়াত হয়েছেন এভাবে বললে, মিষ্টি করে বললে ভালো লাগে না। আসল ঘটনা যেটা, তাকে খুন করা হয়েছে। মৃত্যুটা জীবনের স্বাভাবিক অঙ্গ, মৃত্যুটা জীবনের সবচেয়ে বড় সত্য, কিন্তু এক্ষেত্রে তাকে খুন করা হয়েছে। মানে এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন। আপনার ভিউটা জানতে বললাম তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ তাকে খুন করেছে, আর কি বলবো। আচ্ছা, অভিষেককে শুধুমাত্র দিল্লির দায়িত্ব দেওয়া হলো, দিল্লি সামলানোর দায়িত্ব দেওয়া হলো হঠাৎ করে। দলের রাশ নিজের হাতে রাখতে কি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তো, দল আজকে থেকে আমি চালাবো, বক্সিদা চালাবে, দল আর কেউ দেখবে না, আজকে উনি বলেই দিয়েছেন। এই প্রশ্নটা আজকে অপ্রাসঙ্গিক, পুরোটা আইওয়াশ বলে মনে হয় না? না, ওনাকে দিল্লির লাড্ডু খেতে পাঠিয়েছে অভিষেক, কি বলছে তুই দিল্লির লাড্ডু খা। রাজ্যে আর ওর কোনো ভূমিকা রাখেনি, রাজ্যেও সর্বহারা। একটা ছোট্ট অন্য প্রশ্ন করি, সেটা হচ্ছে আবাস যোজনার, নিশ্চয়ই আমরা সকলেই জানি আবাস যোজনায় অ্যাপ্লাই করলে পাকা বাড়ি পাওয়া যায়। আচ্ছা, সেখানে আবাস যোজনায় অ্যাপ্লাই করলে পাকা বাড়ি পাওয়া যায়? গরিব মানুষ, হ্যাঁ, আবাস যোজনায় না, গরিব মানুষ না, তৃণমূল মানুষ বা তৃণমূলকে টাকা দেওয়া মানুষ। তৃণমূল মানুষও নয়, শুধু তৃণমূলকে টাকা দেওয়া মানুষ, কারণ টাকা না দিলেও তৃণমূলকেও দেবে না। আবাস যোজনার বাড়ি, আপনি যে বলছেন না, আবাস যোজনার বাড়ি বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেখানে এত চুরি করেছে, তার জন্য বন্ধ করেছে। তার জন্য মুখ্যমন্ত্রী এখন যেটা করেছেন, সেটা হচ্ছে বাংলার বাড়ি। মানে এই টাকাটা মুখ্যমন্ত্রী বাবার টাকায় নয় কিন্তু, যে আমি করেছি রে ভাই, কেন করেছিস? কেন্দ্রীয় সরকারের টাকাটাও তো জনগণের টাকা ছিল, সেই টাকাটা তোরা চুরি করেছিস। চুরি করতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে যখন হিসেব দিতে পারিসনি, তখন বন্ধ করে দিয়েছে টাকা দেওয়া। এখন তুমি দিতে যাচ্ছ, সেটাও আমাদের টাকা। মানে আমাদের টাকাটা একবার নষ্ট হচ্ছে, যে টাকাটা অন্য কাজে লাগানো যেত, দিয়ে দেওয়া যেত, চাকরি দেওয়া যেত, সেই টাকাটা বাংলার বাড়ি তৈরি করতে দেওয়া হচ্ছে, সেখানেও গরিব মানুষ পাচ্ছে না। সেখানেও হাজার হাজার অভিযোগ। গতকালও একজনকে পিটিয়ে মেরে দিয়েছে, এবং কোথাও দেখা যাচ্ছে প্রতিবেশীর মাটির বাড়ি দেখিয়ে পাকা বাড়ির জন্য অ্যাপ্লাই করছে। নিজেরা মাটির বাড়ি বানাচ্ছে, নিজেরা গোয়াল ঘরটাকে বানিয়ে সেখানে নিজেরা দুদিন বসবাস করার বাড়ি বলে, বসবাসের বাড়ি বলে দেখাচ্ছে। হ্যাঁ, তৃণমূল না করলে পাওয়া যাবে না, গ্রামের সবাই জানে, এটা নিয়ে কোনো কথা বলে লাভ নেই। দাদা, এই সমস্ত বিষয়টা তো সকলের কাছে স্পষ্ট, তারপরেও কিভাবে শাসক দল বারবার জিতে যাচ্ছে? এটা একটা কোটি টাকার প্রশ্ন, এটা কোটি টাকার প্রশ্ন। এখানে আমাদের ব্যর্থতা আছে, মুসলমানের ভোট আছে, 1000 টাকায় বিক্রি হয়ে যাওয়া, সবই আছে, কিছুটা কোনোটার ওপরে একচেটিয়া নয়। আছে ভয়, আছে আতঙ্ক, আছে আমরা সেই ভয়টাকে জয় করতে পারিনি, আমরা সেটাকে রুখে দাঁড়াতে পারিনি, অনেক কিছু ব্যাপার আছে। দাদা, সামনে 2026-এ নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে কোনো স্ট্র্যাটেজি কি রাজ্যের প্রধান বিরোধী দল নিচ্ছে, এরকম কিছু? হ্যাঁ, নিশ্চয়ই নেবে তারা। 26টাকে তো মানে আমাদের অগ্নি পরীক্ষা, এবং আমরা বিশ্বাস করি যে 26-এই আমাদের সরকার হবে। অসংখ্য ধন্যবাদ সজলদাকে তার সময়ের জন্য এবং তার এই চুলচেরা বিশ্লেষণের জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।